হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আমার কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছিলাম, যেখানে কলকাতা থেকে কাশ্মীর আমরা কিভাবে ভ্রমণ করেছিলাম সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব যে কাশ্মীরে নামার পর, যে শ্রীনগরে নামার পরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, শ্রীনগরে কি কি সাইট সিন আছে, সেই বিষয়গুলি আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। শ্রীনগর এয়ারপোর্টে নেমে আমরা সোজা একেবারে ডাইরেক্ট সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ফ্লাইটেই কিছু ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, সেইটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরে পুজো দিতে। দেখো এইখানে সবাইকে এখানে ফ্রিতে খাওয়ানো হয়। এখানে সকালবেলাতে চায়ের ব্যবস্থা রয়েছে আর দুপুরবেলাতে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু একেবারে ভোর সকাল পৌঁছে গেছি, তো এই জন্য এখানে এখন চায়ের ব্যবস্থা হচ্ছে। ডেচকি চা এখানে তৈরি হচ্ছে। প্রচুর মানুষ এসছেন পুজো দিতে। সবাই সকালবেলায় এসে পুজো দেওয়ার পরে চা বিস্কুট খেয়ে যাচ্ছেন। আর যারা পরে আসবেন তারা দুপুরবেলার লাঞ্চ এইখানে করতে পারবেন। লাঞ্চও এখানে কিন্তু খুব সুন্দর। যারা দুপুরবেলায় আসবেন তারা লাঞ্চটা পাবেন, আর যারা সকালে আসবেন তারা এই চা বিস্কুটটা খেতে পারবেন। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে প্রচুর মানুষ চা বিস্কুট খাওয়ার জন্য ভিড় করেছে। আর এই পাশে দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এইখানে দেখো চা হচ্ছে, এখানে লাইন দিয়েছে সবাই। আমরা পুজো দিয়ে এসে চা বিস্কুট খাবো। আস্তে আস্তে আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাব। মন্দিরের ভেতরে সিকিউরিটি খুবই ভালো। মানে তোমাদেরকে প্রথমে তোমাদের যে সমস্ত ব্যাগ তোমরা নিয়ে যাবে সেইগুলো চেক করবে, তারপরে সমস্ত মানুষজনকে চেক করবে, তারপরেই ভেতরে প্রবেশ করার অনুমতি রয়েছে। এই মন্দিরের ভেতরের সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এইখানে প্রায় 250টা সিঁড়ি রয়েছে। মন্দিরটা অনেকটাই উঁচু, বয়স্ক মানুষদের জন্য খুবই একটু অসুবিধাজনক। যাদের পায়ের অসুবিধা রয়েছে তাদের জন্য খুবই এটা ডিফিকাল্ট। মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উঠে চলেছি, প্রায় 250টা মতো সিঁড়ি। আর মেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য 36টা সিঁড়ি রয়েছে। তবে এই বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একটু বিশ্রাম করতে করতে উঠতে কোনো অসুবিধা হয় না। প্রচুর বয়স্ক মানুষও এসছেন, তারা তাদের লাঠিকে ভর করে উপরে এগিয়ে চলছেন। এখন আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে প্রবেশ পথ। মন্দিরের ভেতর থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যেখানে পুরো শ্রীনগর শহরটাকে দেখা যাচ্ছে, ডাল লেককে দেখা যাচ্ছে, আর দূরে ওই বরফাকৃত পাহাড়, সেই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত শঙ্করাচার্য মন্দিরটি কাশ্মীরের প্রাচীনতম মন্দির এবং একটি জনপ্রিয় তীর্থস্থান। ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরটি 200 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজপুত্র জালুকা দ্বারা নির্মিত হয়েছিল। তারপর থেকে বেশ কয়েকজন রাজা মন্দিরটি পুনর্নির্মাণ করেছেন, কারণ এটি বেশ কয়েকবার আক্রমণকারীদের দ্বারা ধ্বংস হয়েছিল। মনে করা হয় এই মন্দিরটি 1000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত। পণ্ডিতদের বিশ্বাস মূলত এই মন্দিরটি একটি বৌদ্ধ মন্দির ছিল। প্রাচীনকালে যীশুখ্রিস্ট এই মন্দিরে এসেছিলেন এবং শঙ্করাচার্য এই পাহাড়ে আধ্যাত্মিক গ্রন্থ সৌন্দর্য লাহিড়ী রচনা করেছিলেন। এই মন্দিরটি কাশ্মীরি শিখর শৈলীর স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। এটি বর্গাকার আকৃতি, যার 20 ফুট উঁচু অষ্টভুজাকার শিলাস্তম্ভ এবং অষ্টভুজাকার স্তম্ভ রয়েছে। হিন্দু ধর্মে মন্দিরটি অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং ভক্তরা এখানে মহাশিবরাত্রির দিন খুব ধুমধাম ও আনন্দের সঙ্গে উদযাপন করেন।
অষ্টভুজাকার স্তম্ভগুলি হলঘরের ছাদকে সমর্থন করে, যেখানে শিবলিঙ্গটি অবস্থিত। দেওয়ালের প্রস্থ প্রায় 8 ফুট। মন্দিরের একটি বেসমেন্টও রয়েছে, যা মন্দির নির্মাণের জন্য সহায়তা প্রদান করে। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য 36টি সিঁড়ি রয়েছে। হিন্দু দর্শন অনুসারে এই সিঁড়িগুলি মহাবিশ্ব গঠনকারী 36টি উপাদানের প্রতিনিধিত্ব করে। শ্রাবণ পূর্ণিমা উৎসব উদযাপন করা এই মন্দিরের প্রধান রীতি। আদি শঙ্করাচার্য তার সুপরিচিত আধ্যাত্মিক গ্রন্থ সৌন্দর্য লাহিড়ী রচনা করেছিলেন। শঙ্করাচার্য মন্দিরের অবস্থান হিমালয়ে কৈলাস পর্বতের কাছে। ভক্তরা বিশ্বাস করেন যে শিবের ভক্তি এই অঞ্চল থেকেই ছড়িয়ে পড়েছিল, তাই এই মন্দিরটি শৈব ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। কিছু বিশ্বাস অনুসারে এই মন্দিরটি একটি বৌদ্ধ উপাসনালয় ছিল। মন্দিরটিতে কিছু ফার্সি খোদাইও রয়েছে, যা এটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। মন্দিরের পুজো দিয়ে বেরিয়ে আমরা চা বিস্কুট খেয়ে এখন আমরা শ্রীনগরের যে সমস্ত বিখ্যাত মোগল গার্ডেনগুলো আছে সেইগুলো দেখতে যাব, আর সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে থাকো সেই সাথে শ্রীনগরের রাস্তাঘাট, বাড়ি ঘর, দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। তাই জন্যই একে স্মার্ট সিটি বলা হয়। চারিদিক এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু মেনটেন করে রেখেছে। আমরা প্রায় ডাল লেকের কাছাকাছি এসে গেছি। দেখো কি সুন্দর ভিউ। আমরা ডাল লেকের ধার দিয়ে যাচ্ছি। এই ডাল লেকের 25টা ঘাট আছে। ওই দূরে দেখা যাচ্ছে যে হাউস বোট, আর একদম সামনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে শিকারা। এই ডাল লেককে ঘিরে শ্রীনগরে প্রচুর মানুষ ব্যবসা করেন। এই ডাল লেকের ধারে এই যে দেখতে পাচ্ছ তোমরা শিকারাগুলো, এই শিকারাগুলো চড়ার আগে তোমরা অবশ্যই দরদাম করে তারপরে উঠবে। খুবই ভালো লাগবে তোমাদের এই শিকারা ভ্রমণটা। এই ডাল লেককেই শ্রীনগর জুয়েল বলা হয়। ডাল লেক হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার লেক। এই ডাল লেককে ঘিরেই এখানকার মানুষ ওয়াটার প্ল্যান্ট, হারভেস্টিং, ফিশিং এইসবের ব্যবসা করছেন। আস্তে আস্তে আমরা একের পর এক ঘাট পেরিয়ে যাচ্ছি। 1 থেকে 14-15 নম্বর ঘাটগুলোর বেশ ভালোই জমজমাট। ওই যে দেখতে পাচ্ছ হাউস বোট, কি অপরূপ সুন্দর দৃশ্য। আমি তোমাদের সাথে হাউস বোটের ভিডিও শেয়ার করব, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আমি এক একটা পর্বে ভাগ করে করে ভিডিওগুলো দেব। তোমরা ভিডিওগুলো কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও যাওনি, কাশ্মীর যাবে বলে ভাবছো, তারা অবশ্যই ঘুরে এসো। সত্যিই ভূস্বর্গ। আর সাথে যখন এত সুন্দর নীল আকাশ দেখতে পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। সৌন্দর্য আরও 100 গুণ বাড়িয়ে তোলে। বরফের পাহাড়, নীল আকাশ আর নীল জল, এত সুন্দর দৃশ্য সত্যিই ভোলার নয়।
আমরা এবার পরিমহলের ভেতরে প্রবেশ করব। ডাল হ্রদকে উপেক্ষা করে এবং জাবারওয়ান পর্বতমালার বেশ উপরে অবস্থিত পরিমহল, যার অর্থ পরীদের প্রাসাদ, শ্রীনগরের সবচেয়ে মনোরম দৃশ্য উপস্থাপন করে। দূর থেকে উত্তাল পাহাড় এবং ঝলমলে জলরাশি দেখলে স্মৃতিস্তম্ভটি অবশ্যই তার নামের সাথে সঠিক বলে মনে হয়। পরিমহলের স্বর্গীয় অবস্থানের জন্য নয়, বরং পৌরাণিক দর্শন এবং রাজকন্যাদের গল্পের জন্য নামকরণ করা হয়েছিল। এই 7 তলা বিশিষ্ট বাগানের কাঠামোটি 16শ শতকের মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র শিকোহ দ্বারা নির্মিত হয়েছিল। পরিমহলের পুরো কাঠামোটি শাহজাহানের রাজত্বকালের শিল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়, যেখানে ইসলামী স্থাপত্যের স্বাক্ষর উপাদান রয়েছে। এর অত্যাধুনিক খিলান এবং সোপানযুক্ত বাগান এটিকে অন্যান্য কাশ্মীরি স্তম্ভ থেকে আলাদা করা হয়েছে। পরিমহলের ওপর থেকে ভিউ খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এত সুন্দর ভিউ, চারিপাশে এত সুন্দর সুন্দর গাছপালা, এত রঙিন গাছপালা, এত সুন্দর পাথরের কাজ, সত্যি এখানে এলে মন ভরে যায়। আসলে সারা দিন কাটাতে পারলে এই সব জায়গায় মন ভরে যায়, কিন্তু হাতে তো অত সময় নেই, সময় খুবই সীমিত। তাই সীমিত সময়ের মধ্যে সব কিছুকে কভার করে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলো। তাই আশা করব তোমরা আমার এই উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে আরও উপহার দিতে পারি। এখন আমরা এসে গেছি নেক্সট মোগল গার্ডেন, চশমে শাহী। পরিমহল আর চশমে শাহী টিকিট মূল্য অ্যাডাল্ট 30 টাকা আর 12 ইয়ার্স বিলো চাইল্ড 15 টাকা। এই বাগানটি বিভিন্ন মোগল উদ্যানের ব্যবহৃত মুঘল স্থাপত্যের চিত্র তুলে ধরেছে। শৈল্পিকভাবে নির্মিত এই উদ্যানের শিল্প ও স্থাপত্যে ইরানি প্রভাব রয়েছে এবং এর নকশা পারস্য উদ্যানের ওপর ভিত্তি করে তৈরি। এটি একটি মিষ্টি জলের ঝর্ণার চারপাশে নির্মিত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই ঝর্ণার জল দিল্লিতে নিয়ে যেতেন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে এখান থেকে আরো সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর চারিদিকের সিনারি বিউটি। এখানে কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই গার্ডেনটা। দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে, চারপাশে পাহাড় দিয়ে ঘোরা, আর মাঝে এই মোগল গার্ডেন চশমে শাহী। এইখান থেকে বেরিয়ে এবার আমরা একটু চলে এলাম সুইট কর্ন খেতে, কারণ আমরা সেই ফ্লাইটে একটুখানি ব্রেকফাস্ট করেছি। ফলে এতটা ঘোরার পর, সেই শঙ্করাচার্য মন্দির হেঁটে ওঠার পরে, এত দুখানা মোগল গার্ডেন ঘোরার পরে আমাদের সত্যিই খিদে পেয়ে গেছিলো সবার। তো আমরা তার জন্য একটু কিছু খেয়ে তারপরে নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চললাম। দেখো এখানে বিভিন্ন সব খাবারের স্টল রয়েছে, ছোট ছোট দোকানপাটও রয়েছে, সুভেনিয়ার আইটেম কাশ্মীরি।
রাস্তার ধারে এই যে গাছগুলো দেখা যাচ্ছে বড় বড় যে গাছগুলো, এইগুলো হচ্ছে চিনার গাছ। এই গাছগুলোর পাতা এখন আস্তে আস্তে হচ্ছে, যেগুলো কিছুদিন পরে আস্তে আস্তে সবুজ হবে। তারপরে যে কালারিং, যে রেড, অরেঞ্জ, ব্রাউন যে কালারটার পাতা হয় বড় বড়, সেই পাতারই গাছ। আমরা নেক্সট মোগল গার্ডেন নিশাদ চলে এলাম। নিশাদবাগে টিকিটের মূল্য অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা করে, আর বিলো চাইল্ড 12 বছরের নিচে যাদের, তাদের মূল্য হচ্ছে 15 টাকা। এই নিশাদ গার্ডেন কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। আকারে সবচেয়ে বড় হলো শালিমার বাগ। সমস্ত মোগল গার্ডেনগুলোই এখানে সুন্দর গাছপালা, রঙিন রঙিন পাতা, সুন্দর সুন্দর কাটিং করে গাছগুলোকে সাজানো, দেখতে সত্যি মুগ্ধকর লাগে। আসলে এই সমস্ত জায়গাগুলোতে সারাদিন কাটাতে পারলে সত্যিই খুব ভালো লাগে। আর বিশেষ করে যখন বন্ধু বান্ধব সঙ্গী সাথীদের নিয়ে আসা যায়, তাহলে সারাটা দিন খুব ভালোভাবে কাটানো যায়। এইখান থেকেই ডাল লেকের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেইটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে চারপাশটা। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব, চলে যাব আমরা নেক্সট মোগল গার্ডেনে। এখন আমরা এসে গেছি শালিমার বাগে, যার টিকিট মূল্য অ্যাডাল্ট 30 টাকা আর 12 ইয়ার্স বিলো চাইল্ড 15 টাকা। মোগল গার্ডেনগুলোর মধ্যে শালিমার বাগ হচ্ছে বৃহত্তম মোগল গার্ডেন। সম্রাট জাহাঙ্গীর তার রানীকে খুশি করার জন্য তার স্বপ্নের প্রকল্প, তার বিখ্যাত শালিমার বাগ নির্মাণ করেছিলেন। তিনি 1619 সালে প্রাচীন উদ্যানটিকে একটি রাজকীয় উদ্যানে সম্প্রসারিত করেছিলেন এবং এরই নাম দিয়েছিলেন ফারহা বক্স। তিনি তার স্ত্রী নূরজাহানের জন্য এটি নির্মাণ করেছিলেন। বাগানটিকে 3টি সোপানে বিভক্ত করা হয়। প্রথম সোপানটি হলো পাবলিক বাগান, যা দিওয়ানি আম নামে পরিচিত, আর দ্বিতীয় সোপানটি হচ্ছে দিওয়ানি খাস, যা তাদের ব্যক্তিগত দর্শক, রাজদরবারের অভিজাত ব্যক্তি, অতিথিদের জন্য অ্যাক্সেসযোগ্য ছিল। এবং তৃতীয় সোপানটি হলো একদমই নিজেদের জন্য, যেখানে রানীরাই শুধু নিজেরাই ব্যবহার করতে পারবেন। মোগল গার্ডেনগুলোর মধ্যে শালিমার বাগই সবচেয়ে বৃহত্তম। আমরা এখন এসে গেছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, যার টিকিট মূল্য অ্যাডাল্ট 150 টাকা করে আর 12 ইয়ার্স বিলো চাইল্ড 30 টাকা। চোখ দুটো সত্যিই সার্থক। প্রায় 600 কানাল জমি জুড়ে টিউলিপ গার্ডেনটি সুইজারল্যান্ড, হল্যান্ড এবং অন্যান্য বিদেশি দেশ থেকে আমদানি করা 1.7 মিলিয়ন টিউলিপ বাল্ব রোপণ করেছে। এই টিউলিপগুলি শীতের সবচেয়ে ঠান্ডা মাস নভেম্বর এবং ডিসেম্বরে রোপণ করা হয়। তারপর জলবায়ুর উপর নির্ভর করে মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে বাগানে রঙিন টিউলিপ ফুলগুলি ফুটে ওঠে। বাগানে 74টি রঙিন টিউলিপের পাশাপাশি ড্যাফোডিল, হাইসিন্থ, মাস্কারি ফুল এবং আলংকারিক গাছ থাকবে। সবই পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে। বাগানটি কমপক্ষে 1 মাস খোলা থাকে, যা পর্যটক এবং স্থানীয়দের ভ্রমণ এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য সুযোগ করে দেয়। তবে টিউলিপ খুবই কোমল, জাত এবং জলবায়ুর উপর নির্ভর করে মাত্র 15 থেকে 17 দিন তাদের আয়ুষ্কাল।
আবহাওয়া ঠান্ডা থাকলে তাদের আয়ুষ্কাল বাড়ানো যেতে পারে। তবে যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে বৃদ্ধি পায় সমুদ্রের তাহলে দ্রুত শুকিয়ে যায়। দূরে উঁচু উঁচু জবরবান পর্বতমালা এবং ঝিকিমিকি ডাল শুধু আপনার চারপাশের সৌন্দর্যকে প্রতিফলিত করছে। ফুলের সমুদ্রে আমি ভেসে বেড়াচ্ছি। এইখানেই সানা একটা তার ছোট ক্ষুদে সদস্যকে পেয়ে গেছে, আর একটা পাইন ফল নিয়ে সে দিব্যি সুন্দর খেলে চলেছে। টিউলিপ গার্ডেন দেখে এবার আমাদের সত্যিই খুব খিদে পেয়ে গেছে। আমরা তাই একটা রেস্টুরেন্ট, এই ঝর্ণাগুলো একটু বেলাখানেই কাশ্মীরের বিখ্যাত খাবার ওয়াজওয়ান আমরা খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর নতুন পর্বের জন্য অপেক্ষায় থেকো।